সংক্ষিপ্ত বর্ণনা করো। তো চলুন কিভাবে এই অ্যাসাইনমেন্টটা পূরণ করা যায় সেটি দেখে আসি। বাংলার ইংরেজ শাসনামলের সূচনা পর্ব। প্রাচীনকাল থেকে ভারতীয় উপমহাদেশে বিশেষ করে বাংলা অঞ্চল ছিল ধন সম্পদে পরিপূর্ণ মতো একটি দেশ। রূপকথার মতো একটি দেশ। এ অঞ্চলে স্বয়ংসম্পূর্ণ গ্রাম অর্থাৎ মানুষের জীবনযাপনের জন্য যা কিছু প্রয়োজন সবকিছুই তখন এসব গ্রামগুলোতে ভরপুর পাওয়া যেত। এই স্বয়ংসম্পূর্ণ গ্রামকে কৃষকদের ক্ষেত ভরা ফসল, ঘোলা ভরা ধান, পুকুর ভরা মাছ থাকত। কুটির শিল্প এই গ্রামগুলো ছিল সমৃদ্ধ। তাঁতিদের হাতে বোনা কাপড় ইউরোপের কাপড়ের চেয়েও উন্নত মানের ছিল। এর মধ্যে জগৎবিখ্যাত ছিল মসলিন কাপড়। তাছাড়া উপমহাদেশের অন্যান্য অঞ্চলও নানা ধরনের বাণিজ্যিক পণ্য, মশলার জন্য বিখ্যাত ছিল। এসব পণ্যের আকর্ষণেই অনেকেই এদেশের সঙ্গে বাণিজ্য করতে এসেছে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও উপমহাদেশে এসেছে ব্যবসা বাণিজ্য করতে। পরবর্তী সময়ে তারা এদেশে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে সক্ষম হয়। ইংরেজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন। বাংলার কৃষক একসময় সূর্য ওঠা ভোরে লাঙ্গল কাঁধে ছুটত তার ফসলের জমিতে, ফিরত অস্তগামী সূর্যকে সামনে রেখে। তার ঘরে অন্ন বস্ত্রের প্রাচুর্য ছিল না, তবে অভাবও ছিল না। ছিল না আনন্দ উৎসবের। 12 মাসে 13 পার্বণ লেগেই থাকত। জারি, সারি, কীর্তন, যাত্রাপালা গানে জমে উঠত গ্রাম বাংলার সন্ধ্যার আসর। তাকে বাংলার কৃষকের মুখে হাসি, তাদের আনন্দ উৎসব। প্রথমে তারা ধ্বংস করেছিল গ্রাম বাংলার কুটির শিল্প, তারপর তাদের নজরে পড়ে এদেশের উর্বর জমির উপর। অতিরিক্ত অর্থের লোভে ভূমি রাজস্ব আদায়ে একের পর এক পরীক্ষা নিরীক্ষা চলতে থাকে। সে পরীক্ষার নিষ্ঠুর বলি হয় বাংলার কৃষক সাধারণ মানুষ। ফলে তীব্র শোষণের শিকার অসহায় কৃষক সাধারণ মানুষের বিদ্রোহ করা ছাড়া কোনো উপায় ছিল না। এ বিদ্রোহ ক্রমাগত চলতে থাকে 18 শতকের শেষাবধি থেকে 19 শতকের শেষার্ধ পর্যন্ত। এর সঙ্গে সঙ্গে বাংলার মুসলমান সমাজের ধর্মীয় সংস্কার আন্দোলনের সূত্রপাত ঘটে, যা পরবর্তী পর্যায়ে ব্যাপক কৃষক আন্দোলন রূপ নেয়। একই সঙ্গে পাশ্চাত্যের আধুনিক চিন্তার ঢেউ এসে আছড়ে পড়ে এ সমাজের শিক্ষিত মহলে। ফলে হিন্দু সমাজে যেমন শিল্প, সাহিত্য, নবজাগরণের সূত্রপাত ঘটে, তেমনি উদ্ভব ঘটে মুক্ত চিন্তার, মুক্ত বুদ্ধির। শুরু হয় কুসংস্কার গুড়ামি দূর করে হিন্দু ধর্মের সংস্কার। মুসলমান শিক্ষিত সমাজে ও সংস্কারের মাধ্যমে মুসলমান সম্প্রদায়কে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে যুগ উপযোগী করে গড়ে তুলতে এগিয়ে আসেন। মূলত 18 ও 19 শতক জুড়ে এই অঞ্চলে আর্থসামাজিক রাজনীতিতে বইতে থাকে পরিবর্তনের হাওয়া। এই পরিবর্তনের প্রথম সূচনা করে বাংলার কৃষক সাধারণ মানুষ। প্রতিরোধ আন্দোলনসমূহ: 1. ফকির সন্ন্যাসী আন্দোলন, 2. তিতুমিরের সংগ্রাম, 3. নীল বিদ্রোহ, 4. ফরায়েজি আন্দোলন। নবজাগরণ ও সংস্কার আন্দোলনে নবজাগরণ। 1957 সালে পলাশী যুদ্ধের পর এ অঞ্চলে অর্থনৈতিক রাজনৈতিক অবস্থা পরিবর্তনের এক সুদূরপ্রসারী ইঙ্গিত বয়ে আনে। আবার অষ্টাদশ শতকের শেষার্ধে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে। এ সময়ে বাংলার কিছু সংখ্যক ব্যক্তি এ পরিবর্তনের সংস্পর্শে আসেন। তারাই বাংলার রেনেসাঁ বা নবজাগরণের সূচনা করেন।
ইউরোপীয় আর্থসামাজিক রাজনৈতিক পরিবর্তনের প্রভাবে এই শিক্ষিত বাঙালিদের মনে নবজাগরণের সূচনা হয়। এদের নেতৃত্বের প্রভাবে দেশবাসীর মধ্যে আত্মসচেতন, আত্মমর্যাদাবোধ ও স্বতন্ত্রবোধ তীব্রভাবে জাগ্রত হতে থাকে। নবজাগরণের প্রভাবেই শেষ পর্যন্ত এ দেশবাসীর মধ্যে জাতীয়তাবাদী চেতনার প্রাথমিক ভিত রচিত হয়, যা শেষ পর্যন্ত বাঙালিকে তথা ভারতীয়দের স্বাধীনতার পথে ঠেলে দেয়। রাজা রামমোহন রায়। আধুনিক ভারতের রূপকার রাজা রামমোহন রায় তৎকালীন সমাজের সামাজিক ও রাজনৈতিক গতিধারা গভীরভাবে পর্যবেক্ষণ করেন। নিজের চিন্তাধারার আলোকে নতুন সমাজ গঠনের প্রয়াসী হন। তিনি হিন্দু সমাজের সতীদাহ, বাল্যবিবাহ, কুলীন প্রথা, মূর্তি পূজা, অন্যান্য সংস্কার দূর করতে প্রচেষ্টা চালান। তাছাড়া তিনি সব কুসংস্কার দূর করে আদি একেশ্বরবাদের ভিত্তিতে হিন্দু ধর্ম পুনঃপ্রতিষ্ঠাতে সচেষ্ট হন। হিন্দু ধর্মের সংস্কার তথা নিজ ধর্মীয় মতবাদ প্রচারের উদ্দেশ্যে আত্মত্যাগী সভা নামে একটি সমিতি গঠন করেন। 1828 খ্রিস্টাব্দে 20 অগাস্ট তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। 1830 খ্রিস্টাব্দে তিনি ব্রাহ্ম সমাজের উপাসনালয় স্থাপন করেন। তার ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা উপমহাদেশের ধর্মীয় ইতিহাসের এক নবযুগের সূচনা করে। শুধু সামাজিক আর ধর্মীয় বিষয় নয়, শিক্ষা বিস্তারেও তার অবদান ছিল। তিনি বিশ্বাস করতেন দেশের মানুষের জন্য প্রয়োজন ইংরেজি শিক্ষার। এ কারণে তিনি নিজে সংস্কৃত পণ্ডিত হওয়া সত্ত্বেও 1923 খ্রিস্টাব্দে প্রস্তাবিত সরকারি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা করেন। রাজা রামমোহন রায় 1822 খ্রিস্টাব্দ কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন, যেখানে ইংরেজি, দর্শন, আধুনিক বিজ্ঞান পড়বার ব্যবস্থা ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পণ্ডিত্য, শিক্ষা বিস্তার, সমাজ সংস্কারক, দয়াদ্রতা ও তেজস্বীতার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন 19 শতকের বাংলার একক ব্যক্তিত্ব। তার প্রজ্ঞা ছিল প্রাচীন ভারতীয় ঋষি মতো, শৌর্য ছিল ইংরেজদের মতো, আর হৃদয় ছিল বাংলার কোমলমতি মায়েদের মতো। হাজী মোহাম্মদ মহসিন। হাজী মোহাম্মদ মহসিন 1732 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হুগলিতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মোহাম্মদ ফয়জুল্লাহ, মায়ের নাম ছিল জয়নাব খান। তাদের আদি নিবাস ছিল পারস্যে। হাজী মোহাম্মদ মহসিনের পূর্বপুরুষ ভাগ্য অন্বেষণে এসে হুগলি শহরে বসবাস শুরু করেন। মহসিনের শিক্ষাজীবন শুরু হুগলিতে। তার গৃহশিক্ষক আগা সিরাজি ছিলেন একজন পণ্ডিত ব্যক্তি। তিনি তার কাছে আরবি, ফার্সি ভাষা শিক্ষা লাভ করেন। ভোলানাথ ওস্তাদ নামে একজন সঙ্গীতবিদের কাছে সেতার বাজানো সঙ্গীত শেখেন। নবাব আব্দুল লতিফ সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। কর্মজীবনে নেতার কৃতিত্বের জন্য সরকার তাকে প্রথমে খান বাহাদুর ও পরে নওয়াব উপাধিতে ভূষিত করে। তিনি বাঙালি মুসলমানদের মধ্যে ইংরেজি শিক্ষা বিস্তারের প্রয়োজন এবং তাদের ইংরেজি শিক্ষার গুরুত্ব বুঝতে পারেন। তাই তিনি মুসলমানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তাদের কল্যাণের জন্য প্রচেষ্টা করেন। সৈয়দ আমির আলী 19 শতকের শেষার্ধে বাংলার মুসলমান সমাজের নবজাগরণে যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি হলেন সৈয়দ আমির আলী। তিনি পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে বাঙালি মুসলমানদের সামাজিক ও বৈশ্বিক উন্নতি করতে চেয়েছিলেন। পাশাপাশি তিনি তাদের রাজনৈতিকভাবেও সচেতন করতে চেয়েছেন। বেগম রোকেয়া 20 শতকের শুরুতে যখন ঘরে ঘরে শিক্ষার আলো জ্বলছে, বাঙালি মুসলমান মেয়েরা তখনও পিছিয়ে ছিল। মুসলমান সমাজে মেয়েরা সব অধিকার থেকে বঞ্চিত ছিল।
লেখাপড়া শেখা তাদের জন্য একরকম নিষিদ্ধই ছিল। সমাজ ধর্মের নামে তাদের রাখা হতো পর্দার আড়ালে গৃহবন্দী করে। মুসলমান মেয়েদের এই বন্দিদশা থেকে যিনি মুক্তির ডাক দিলেন তার নাম বেগম রোকেয়া। বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলন 1911 খ্রিস্টাব্দ থেকে 1930 খ্রিস্টাব্দ। বয়কট ও স্বদেশী আন্দোলনের ব্যর্থতা বাংলার স্বাধীনতাকামী দেশপ্রেমিক যুব সমাজকে সশস্ত্র বিপ্লবের পথে ঠেলে দেয়। সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশ স্বাধীন করার যে গোপন তৎপরতার সূত্রপাত ঘটে তাকেই বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলন বলা হয়ে থাকে। এই আন্দোলন ধীরে ধীরে বিভিন্ন অঞ্চলে অতর্কিত বোমা হামলা, উচ্চপদস্থ সরকারি কর্মচারী হত্যা, গেরিলা পদ্ধতিতে খণ্ডযুদ্ধ ইত্যাদি ঘটার মধ্য দিয়ে প্রকাশ্যে চলে আসতে থাকে। 1911 সাল থেকে 1930 সাল পর্যন্ত এই সংগ্রাম জোরদার হলেও এর আগে এই সংগ্রাম শুরু হয়েছিল। 1908 খ্রিস্টাব্দ ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার জন্য ক্ষুদিরামের বোমা মারার মধ্য দিয়ে সশস্ত্র বিপ্লবী আন্দোলন প্রকাশ্যে আত্মপ্রকাশ করে। এই আন্দোলন মূলত শেষ হয় 1930 সালে, তবে এরপরেও বিচ্ছিন্নভাবে সশস্ত্র আক্রমণের ঘটনা ঘটে। মহাত্মা গান্ধী 1930 সালে শুরু করেন আইন অমান্য আন্দোলন। এই আন্দোলনের সঙ্গে সঙ্গে বাংলায় বিপ্লবী কর্মকাণ্ড আবার বৃদ্ধি পায়। উল্লেখ্য যে সে সময় বিপ্লবী আন্দোলন বাংলায় সবচেয়ে বেশি শক্তিশালী ছিল এবং বাঙালিরা ইংরেজ হওয়া প্রশাসনকে ব্যতিব্যস্ত রেখেছে। বাঙালি তরুণরা মৃত্যুভয়কে তুচ্ছ করে বারবার সশস্ত্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।